স্টার্ট রেকর্ডিং। ওকে, রেকর্ড হচ্ছে। আমার একটা খাতা ছিল না, আজকে হচ্ছে ডাইমেনশনটা শেষ করে মেনুজি ইনস্টল করে দেখাবো না আজকে। সিও এগুলো পড়ছি তো, এইখানে এসে পড়ছি কয়েকদিন না, মানে বছর 1 বছর আগে। না, এখন আর নিচ্ছি না। এখন বলতে কি, হয়তো 1-1.5 বছর আগে ছাড়িয়ে দিছি। আচ্ছা, আমরা যে লাস্ট যেখান থেকে ছাড়ছিলাম, ফাইল কি সেভ করছিলাম কোনো? মনে হয় না। ওকে, আচ্ছা, করলে করছি, না করলে নাই, এটা ম্যান্ডেটরি না। আচ্ছা, এখানে আমরা ছিলাম হচ্ছে ডাইমেনশনে নাকি? ডাইমেনশন, ওকে। আমরা হচ্ছে 1 মিটার, প্রথমে আমরা ইউনিট সেটআপ করছিলাম। আচ্ছা, ইউনিট সেটআপটা আমরা আবার রিপিট করি, তারপরে ডাইমেনশন আসি। ওকে, অটোক্যাড স্ক্রিন শেয়ার করা আছে। আমি অটোক্যাড ওপেন করলাম, দেন হচ্ছে স্টার্ট ড্রয়িং এ দিলাম। কোনো কারণে অনেক সময় ক্র্যাক সফটওয়্যারের কারণে এই ইন্টারফেসটা আসে না, এখন আমরা যে ইন্টারফেসে আসছি। সেই ক্ষেত্রে এই যে আমরা এটাতে ক্লিক করব, অথবা এই যে এটাতে ক্লিক করে নিউ, অনেক সময় আসে না ক্র্যাকের কারণে। ক্র্যাকের মধ্যে অনেক ঝামেলা থাকার কারণে এই ইন্টারফেসটা হয়তো এই পেজটাই আসলো না। এটা ব্লাঙ্ক আসলো, মানে ওপেন করার পর এটা ব্লাঙ্ক আসে। তখন দেখা গেছে এই যে এটা থেকে ওপেন করে নিতে হয়, অথবা এটাতে ক্লিক করার পরে এই জিনিসগুলো আসলে কি, এখানে লেখা আছে টেমপ্লেট। এইগুলো হচ্ছে প্রত্যেকটারই আলাদা আলাদা টেমপ্লেট। এখন নিজের কাস্টমাইজ টেমপ্লেট তৈরি করা যায়। আচ্ছা, কাস্টমাইজ টেমপ্লেটের যেহেতু মানে আসছে প্রসঙ্গে, আমি বলে তারপর ওর দিকে যাই। কাস্টমাইজ টেমপ্লেটের কাজটা হচ্ছে যে একটা ড্রয়িং এর মধ্যে যে ব্লকস গুলো থাকে, আমাদের ব্লকস, বিভিন্ন পারপাসে যে ব্লক গুলো আমরা ইউজ করি, সেটা হইতে পারে কম্পাস, ট্রি মানে গাছ, তারপরে হচ্ছে সিভিলের ক্ষেত্রে দেখা যায় যে ইন্টেরিয়র অনেক জিনিসপত্র থাকে, যেমন সিঙ্ক, তারপরে ফার্নিচার থাকে। তো ওই জিনিসগুলো কি হয়, আমি যদি একই টাইপের প্রজেক্টে কাজ করি, সাপোজ আমি যদি হচ্ছে স্কুলের ড্রয়িং করি, সেটার জন্য কি হয়, আমি বরাবর কি করি, আহ, নতুন ডাটা ইনপুট করব। মানে সাপোজ কেউ টপো করে নিয়ে আসছে, টপো করে নিয়ে আসলো, আমি হচ্ছে কি করব, ওই নতুন ডাটাটা ফালাবো। সেক্ষেত্রে আমি যেটা করছি এতদিন, সেই মানে আগ থেকে যেটা করে আসছি, যখন আমি টেমপ্লেট তৈরি করি নাই। এখন আমি জানি কিন্তু টেমপ্লেট তৈরি করা যায়, কিন্তু মানে ওইভাবে আসলে, এটাই তো মানে আমি কি বললাম, যে একটা হচ্ছে কাজ করা, একটা হচ্ছে স্মার্ট ভাবে কাজ করা, দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স আছে। তো সেক্ষেত্রে আমরা কি করতাম, শুরুর দিকে, যে একটা হচ্ছে ফাইল হয়তো কারেকশন করা থাকতো, বা কিছু একটা করা থাকতো, বা একটা মেইন ফাইল থাকতো। ওই ফাইলের মধ্যেই ডাটাটাকে ফালাইতাম। ফালাই, কারণ কি, ওই ফাইলের মধ্যে লেয়ার আছে, তারপরে ব্লক টলক আছে, ইত্যাদি ইত্যাদি। তো এখন বিষয়টা হচ্ছে আসলে এই ফাইলটাকে প্রতিনিয়ত ক্যারি করার কোনো প্রয়োজন নেই। তো আমি যদি একটা টেমপ্লেট তৈরি করে নিই পারপাস ওয়াইজ, এবং আবার টেমপ্লেটের মধ্যে বিষয় আছে যে কোনটা আমার ডিফল্ট থাকবে, কোনটা আমি পারপাস ওয়াইজ ইউজ করব, এরকম স্পেসিফিক বিষয় আছে। তো টেমপ্লেট যদি আমি একটা বানাই নিই, যেমন হচ্ছে আমি স্কুল সার্ভে করব, সাপোজ হচ্ছে আমি হয়তো 50টা স্কুলের ড্রয়িং করব, বা 100 স্কুলের ড্রয়িং করব। তখন আমি কি করব, মানে বইসা নিজের মতো করে, সেটার আগে হচ্ছে লেয়ার গুলো ডিসাইড করে নিলাম, কি কি লেয়ার থাকতে পারে, ম্যাক্সিমাম কি কি লেয়ার থাকতে পারে। এবং টেমপ্লেট করলে যে যেই মিস্টেক গুলো হয় না, যেমন আমরা যদি হচ্ছে সার্ভে ফার্ম গুলো ড্রয়িং চেক দেই, আহ, এখনো টিল নাও যদি ড্রয়িং গুলো চেক দেই, ইভেন আমি যদি আমারও পুরোনো ড্রয়িং চেক দেই, তখন আমি কি দেখবো, লেয়ারের যে নাম, কোনোটা বড় হাতের, কোনোটা ছোট হাতের, কোনোটা স্পেলিং ভুল আছে, তারপরে লাইনের যে থিকনেস, সেগুলোর কোনো আগামাথা ওগাপাছা নাই, মানে কোনো মানে ইয়া নাই, মানে যেটা বললাম কাজের যে সৌন্দর্য, সেই জিনিসগুলা নাই। মানে একদমই ছড়ানো ছিটানো, জাস্ট কাজ হইছে, ওই কাজ দিয়ে বিল হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু সুন্দর না, মানে ডিসিপ্লিন বা কাজের যে একটা প্রেজেন্টেবল একটা বিষয়, ওইটা নাই। তো টেমপ্লেট করলে কি হলো, আমি হচ্ছে সাপোজ স্কুলের কাজ করব, আমি একটা ফাইলকে হচ্ছে ওই নামগুলো সাপোজ গুগল ট্রান্সলেটর থেকে বা যেখান থেকে হোক কারেকশন করা যায়, যেখান থেকে প্রপার নাম, এবং হচ্ছে আমি কি করলাম, ওটার হচ্ছে ওখানে যে লেয়ারের যে কাস্টমাইজেশন আছে সেটা আমি দেখাবো।
লেয়ারের কাস্টমাইজেশন বা লেয়ার সিলেক্ট করে কাজ করা খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। কারণ উম, যখন কেউ কাজ করতে থাকে তখন সে ফিল করবে না আসলে লেয়ারের স্টার্টিং এ যে আসলে লেয়ারের প্রয়োজনীয়তা কতটা। কিন্তু যখন যেমন অন কাইন্ড অফ আমরা যদি বলি একটা বাচ্চা যদি আমি হচ্ছে ডিসিপ্লিনের মধ্যে বা সুন্দরভাবে তাকে বড় করি, সেখান থেকে যে আমি আউটপুটটা পাবো বা তাকে আমি যদি একটা কমান্ড করি সেটা সে যতটা আম, যেমন একটা আমি হচ্ছে নামাজ পড়ি বা আমার পরিবারের সবাই নামাজ পড়ে, তো ওকে কিন্তু নামাজ পড়ানোটা ইজি হবে, স্বাভাবিক একটা বিষয়। ওর যখন 5 বছর হবে ওকে যদি নামাজের কথা বলি তাহলে কিন্তু ও শুনবে বা হয়তো বা সবার দেখা দেখি ও অলরেডি ওর অভ্যস্ত হয়ে যাবে নামাজ পড়তে। কিন্তু ধরো পুরো পরিবার ধরো নাচ গানে ব্যস্ত, তো তখন 10 বছর পরে গিয়ে যদি ধরে নামাজের কথা বলে তখন ও মুখের উপরে বলবে তুমি নিজে করো না আমার কেন বলছো। মানে এটা জাস্ট নট এ এক্সাম্পল, এটা বিশাল ব্যাপার। কারণ হচ্ছে যখন আমরা লেয়ার মেনটেন করে কাজ করি ওই ড্রয়িংকে যদি আমি কাস্টমাইজ করতে যাই বা ওখানে যদি কোনো মডিফিকেশন করতে যাই, ইটস সুপার ইজি, এক কথায় সুপার সুপার লেভেলের ইজি। এবং আমি যদি কোনো প্রকার কিছু মেনটেন না করি এবং সেইখানে যদি কাস্টমাইজ করতে যাই বা আমার যদি চেঞ্জেস আসে বা মডিফিকেশন আসে, তখন মানে ছোট কাজের ক্ষেত্রে কোনো ব্যাপার না, অল্প কয়েকটা জাস্ট দু একটা অবজেক্ট হইলো বা আমি ছোট একটা প্লট সার্ভে করলাম, আহ, সেখানে হয়তো অল্প একটু রাস্তা আছে, 2-3টা ঘর আছে, ইত্যাদি ইত্যাদি, সেই ক্ষেত্রে খুব বেশি একটা ম্যাটার করে না। কিন্তু বড় কাজের ক্ষেত্রে এটা হচ্ছে একটা মানে লাইফ সেভিং ব্যাপার, লেয়ার মেনটেন করা। এবং এই যে লেয়ার গুলা যেটা যে প্রসঙ্গে লেয়ারের মধ্যে ঢুকলাম, ওটা যদি আমি হচ্ছে প্রপারলি কাস্টমাইজ করে রাখি এবং একটা টেমপ্লেট সেভ করে রাখি ওই নাম দিয়া, যেমন স্কুল সার্ভিস লাইক এক্সাম্পল অথবা কিছু একটা, তো তখন কি হবে, আমি আর ওই মাস্টার ফাইলকে কপি করব না, কপি করে রিনেম করে আমি হচ্ছে ওটার মধ্যে ইনপুট করে দেন কাজ করলাম, সেটা করার প্রয়োজন নেই। তখন আমি কি করলাম, এই যে সাপোজ হচ্ছে আমি যদি এখান থেকে জাস্ট প্লাসে ক্লিক করি, তাহলেই হচ্ছে যেমন এই যে এটা জুবাইর ভাই হয়তো বুঝে করুক বা না বুঝে করুক, যেভাবে হোক সে মানে ওইদিন বললো যেটা সে এমনি করে রাখছে বা কিছু একটা বুঝে নাই বা কিছু একটা whatever, হয়তো বুঝছে নয়তো বুঝে নাই আমি জানি না। তো এটা আমি ক্লোজ করে দিই এখান থেকে, এটার প্রয়োজন নাই। আচ্ছা, তো এইটা হচ্ছে সাপোজ একটা টেমপ্লেট। আমি যদি এখানে লেয়ারে আসি, এই যে এখানে কিছু লেয়ার তৈরি করা আছে, তো সেম ভাবে আমি যখন এখানে থাকবো, আমি কি করব, এই যে টেমপ্লেটে গিয়া আমি হচ্ছে এখান থেকে এটা ওপেন করলাম, অথবা আমি এখানে গিয়া টেমপ্লেটে ক্লিক, এটাতে ক্লিক করলাম, এই যে টেমপ্লেটের যে লোকেশন সেটা আসলো, ডেস্কটপে ক্লিক করলাম, সাপোজ আমার টেমপ্লেটটা ডেস্কটপে আছে লেখা টপোগ্রাফি, স্কুল টপোগ্রাফি সাপোজ লেখা আছে, আমি ওটাতে ডাবল ক্লিক, এই যে মাই টেমপ্লেট লেখা, এইটাই হচ্ছে জোবাইর ভাই যেটা ওপেন হচ্ছে ডিফল্ট ভাবে, এটাই হচ্ছে এটা। তো আমি যখন এটাতে ক্লিক করবো ওপেনে দিব, তখন হচ্ছে ওই লেয়ার সমেত, লেয়ার ব্লকস যা যা আমার লাগে ওগুলো সহ একটা ফাইল ওপেন হবে। তাহলে আমার কি হচ্ছে, আমার খুঁজতে হচ্ছে না, মানে খোঁজাখুঁজি করার প্রয়োজন নাই বা নেসেসারি জিনিসগুলো আমি একটা জায়গাতে খুঁজে পাচ্ছি। এটা হচ্ছে টেমপ্লেটের সুবিধা। আচ্ছা, আমি কোথায় ছিলাম, ওকে, এটাতে গেলাম। এরপরে হচ্ছে আমরা ইউনিট সেট আপ করবো, যেটা কালকে, ওকে, আচ্ছা, আমরা কালকের ক্লাস যেটা রিপিট মানে করেছিলাম ওটা রিপিট করি। আমরা ইউনিট সেটআপ করব, ফার্স্টে ড্রয়িং ওপেন করলাম, ব্ল্যাঙ্ক একটা ফাইল নিলাম, ইউএন ইন্টার, এবং হচ্ছে এই যে সুবিধা যেটা, এই যে আমি এখন ইউনিট সেটআপ করলাম, আমার কিন্তু টেমপ্লেট থাকলে ওই টেমপ্লেটই ডিফল্ট সবকিছু থাকবে, এই আমাকে বারবার ইউনিট সেটআপ করতে হবে না, আমাকে ডাইমেনশন সেটআপ করতে হবে না, আমাকে হচ্ছে লেয়ার তৈরি করতে হবে না, লটস অফ থিং যেগুলো আমার অটোমেটিকলি আমি পেয়ে যাচ্ছি বিকজ অফ টেমপ্লেট। আমি যখন ওইটাকে কাস্টমাইজ করলাম পারপাস ওয়াইজ, অবশ্যই সব কিন্তু ঢালাভাবে একই জিনিস ব্যবহার করলে হয়তো সমস্যা বা করা যাবে না হয়তো বা। আবার যদি আমি ওভাবে মেনটেন করতে পারি যে আমি একটা মাস্টার ফাইল বানাইলাম, সেখানে সমস্ত যেমনি আমি আমার জীবন দশায় যত কাজ করি বা করব সেটা আমি ওভাবে মেনটেন করব, যদি কেউ সেটা মানতে পারে সেটা তার ব্যাপার। কিন্তু পারপাস ওয়াইজ আলাদা আলাদা বানালে সেক্ষেত্রে ইজি হয় অ্যাক্সেস করতে। আচ্ছা, আমরা কালকের মতো কি করব, আমরা মিটারে যাব, ডেসিমেল, দেন হচ্ছে প্রিসিশন, পয়েন্টের পরে 3টা শূন্য, ইঞ্চিসের জায়গাতে আমরা হচ্ছে কি দেব, মিটার, মিটারস, ওকে। আর আমরা তেমন কিছু চেঞ্জ করব না, ওকে, গেল এটা। দেন আমি হচ্ছে ফাইলটা সেভ করব, ফাইল সেভ করার জন্য কন্ট্রোল এস, যেহেতু এটা নতুন ফাইল, এটা আমরা সেভ করি না ইতিপূর্বে, যার কারণে আমাদেরকে হচ্ছে সেভের যে উইন্ডো সেটা দেখাচ্ছে। আর যদি ফাইলটা সেভ করা থাকতো সেক্ষেত্রে জাস্ট সেভ হইতো এবং হচ্ছে এইখানে লেখা আসতো কমান্ড বারে যে কিউ সেভ, কুইক সেভ আর কি। ওকে, আমরা লোকেশন দিলাম ডেস্কটপ,
এখান থেকে আমি দিলাম ক্লাস 4, CLASS ক্লাস 4। ওকে, তাহলে আমার একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। এবং এই যে ফাইলটা কোথায় আছে, এখানে লোকেশন দেখাচ্ছে সি ইউজার, এই যে ডেলপ্যাড ডেস্কটপ ক্লাস 4, মানে এটা হচ্ছে ফাইলের পাথ দেখাচ্ছে কোথায় আছে ফাইলটা, আর এটা হচ্ছে অটোক্যাডের ভার্সন দেখাচ্ছে। ওকে, দেন আমি আবার ইউনিটে গেলাম, ইউনিটে আমার অলরেডি সেট করা হয়ে গেছে। ওকে, এরপরে আমরা ডাইমেনশনে ছিলাম কালকে, এন্টার। যেটা আমি বলছিলাম কালকে আমরা হচ্ছে ডাইমেনশনের অলওয়েজ মাথায় রাখবো যে স্পেসিফিক পারপাস ছাড়া যদি আমার নিউ ডাইমেনশন তৈরি করতে হয়, সেক্ষেত্রে আমি যেটা আছে এক্সিস্টিং ওটাকে হ্যাম্পার না করে, ওটাকে ডিস্টার্ব না করে আমি নতুন করে এটা তৈরি করে নিব। তো সেক্ষেত্রে আমি কি করলাম, স্ট্যান্ডার্ডে ক্লিক করলাম, দেন হচ্ছে আমি নিউতে ক্লিক করব, অথবা আমি যেখানে সেখানে থাকা অবস্থায় নিউতে ক্লিক করলেও সমস্যা নাই। কারণ হচ্ছে আমি যখন নিউতে ক্লিক করব তখন আমি এই যে এখান থেকে চেঞ্জ করে নিব যে আমি আসলে কার কপি চাচ্ছি। সেটা আমি স্ট্যান্ডার্ড দিলাম। আমরা এখানেও অ্যাজ ইট ইজ দিলাম ক্লাস 4। ওকে, দেন ওকে, অ্যানোটেটিভ এর বিষয়টা আমি যেটা বললাম যেটা আমরা পরে শিখবো। অ্যানোটেটিভটা খুবই খুবই একটা কি বলে প্রয়োজনীয় জিনিস, কিন্তু আমি যদি শুরুতেই এটা শিখতে যাই না তাহলে আমি হচ্ছে ম্যাচ করে ফেলবো, মানে গোলায় ফেলবো। তো সেক্ষেত্রে এটার যে ইউজার কেসটা এটা আমরা পরে দেখবো বা পরে শিখবো। কন্টিনিউ। ওকে, তাহলে আমার একটা হচ্ছে এই নামে তৈরি হয়েছে, কিন্তু এখন আমি ওকে দিলে এটা এই লিস্টে চলে আসবে। এখন পর্যন্ত এটা লিস্টে আসে নাই, সেটা ইম্পর্টেন্ট না যে আগে ওকে দিয়ে দেন আবার মডিফাই যাব, এটা ইম্পর্টেন্ট না, একসাথে করে দেন আমি হচ্ছে ওকে দিতে পারি। লাইনে গেলাম, সেই ক্ষেত্রে আমি কি কি চাচ্ছি কি কি চাচ্ছি না। এখন কেউ যদি বলে যেমন আজকে হাফিজ হচ্ছে এগুলোর ছবি তুলছে, এখন এইগুলার কোনো স্ট্যান্ডার্ড নাই যে এটাই হইতে হবে বা এটাই হওয়া উচিত। এগুলা হচ্ছে এখানকার যত কাস্টমাইজেশন গুলো আছে এগুলো হচ্ছে অ্যাজ পার সিচুয়েশন বা অ্যাজ পার রিকোয়ারমেন্ট, যে আমি আসলে কিসের কাজ করতেছি সেটার জন্য আমার কি দরকার। ওকে, সেই ক্ষেত্রে আমার এগুলো সবকিছুই থাক। সিম্বল এন্ড অ্যারোতে গেলাম, আমি এখানে চাচ্ছি হচ্ছে সাপোজ আমরা যেটা অফিসে যেটা ইউজ করি আহ, এটা, হ্যাঁ এটা চেঞ্জ করে দিলাম আমি। এবং এই অ্যারোর যে সাইজটা আছে এটা কাস্টমাইজ করা যায় এখান থেকে, আমরা করলাম না আপাতত। এবং হচ্ছে আমরা চলে গেলাম টেক্সটে। এখন টেক্সটের এখানে এখানে কি কি চেঞ্জ করা যায় আমি বলে দিই। অ্যারোস, হ্যাঁ, আহ, তো অ্যারো গুলো হচ্ছে এখানে ফার্স্ট, মানে এই যে দুইটা অ্যারোকে আবার আলাদা করা যায়, মানে দুইটাই যে একই রকম হইতে হবে বিষয়টা এমন না। একটা ডট আবার আরেকটা অন্য কিছু রাখা যায়, সমস্যা নাই। এটা অ্যাজ পার মানে রিকোয়ারমেন্ট চেঞ্জ করা যায় বা চেঞ্জ করতে হবে। অ্যারোর সাইজ, এখন আমার উদ্দেশ্য হচ্ছে কি যে এটা আন্ডারস্ট্যান্ড করা যে অ্যারোর সাইজটা অ্যাকচুয়ালি কোথায় আছে, কিন্তু ব্যবহার বিধিটা আমার নিজের মাথা থেকে আসতে হবে যে আসলে আমার এখানে কি দরকার বা কি প্রয়োজন, এটা ছোট দিলে ভালো লাগবে বা ছোট দিলে অ্যাপ্রোপ্রিয়েট হবে না বড় দিতে হবে। তো যাই হোক, এরপরে আসলাম কি সেন্টার মাস্ক। সাপোজ এই যে সেন্টার মাস্ক বলতে এটা হচ্ছে ওই যে সেন্টারে একটা ইয়া তৈরি হবে, এই যে লাইন তৈরি হবে এটার সাথে সাথে, এটা আসলে কখনোই আমরা ব্যবহার করি না। মার্ক বা হচ্ছে নাম থাকে, যেটা ব্যবহার কেস নাই খুব একটা। আচ্ছা, ব্রেক লাইন সাইজ মানে হচ্ছে ব্রেক সাইজ, ডাইমেনশন ব্রেক সাইজটা আমরা যদি বাড়ায় দেই, সাপোজ আমি 5 দিলাম, কি চেঞ্জ আসতেছে, 1 দিলাম, এটা অ্যাকচুয়ালি কোন জায়গাটা আমি দেখতেছি, ওয়েট, এটা অ্যাকচুয়ালি কি 1, ওকে, হুম, চলে যাই আমি এইখানে, হ্যাঁ, ওকে, আমি একটা লাইন ড্র করি এখান থেকে এইখানে, হ্যাঁ, ওকে। এইবার যদি আমি এটাকে সাইডে রাখি আর হচ্ছে ডি এন্টার দেই, দেন ক্লাস 4 মডিফাই, এটাকে যদি আমি দেখতে চাই আসলে এই জিনিসটা কি, হুম, খুঁজে পাচ্ছি না। সাপোজ আমি ডাইমেনশন ব্রেক লাইন, আমি এটাকে দিয়ে দিলাম অনেক বেশি, যাতে একটু এই জিনিসটা বোঝা যায় এটা কি, এটা কোন জায়গাটা, বা এটা দিলে আসলে হচ্ছে কি। ডাইমেনশন ব্রেক 0, আমি তো কোনো ডিফারেন্স খুঁজে পাচ্ছি না। অবশ্যই ব্যবহার আছে, কিন্তু কি এটা আমি আমার প্রয়োজন হয় না কখনো। আচ্ছা, ওটা বাদ দিই। ওকে, ডাইমেনশন ব্রেক, আচ্ছা আমরা হচ্ছে আমাদের অফিসে যেটা ইউজ করি, এটা মডিফাইতে গিয়ে দেখি ওখানে কি দেওয়া আছে। 3.75, মানে হচ্ছে ওরা ডিফল্ট যা ছিল তাই পড়ে আছে, মানে এটা চেঞ্জ করে নাই। তার মানে হচ্ছে এটার খুব বেশি একটা হয়তো ইউজেস কেস নাই আমাদের। আচ্ছা, এটাতে গেলাম মডিফাই,
দেন টেক্সট। এবার আসেন ডাইমেনশন থেকে অ্যাবভ ডাইমেনশন টেক্সট। ওকে, এখানে আর্টস লেন্থ, এই জিনিসটা হচ্ছে কি, যদি আর্টস থাকে তখনই এটা ব্যবহার হয়, এছাড়া হয় না। আচ্ছা, ওটা বাদ দিয়ে আপাতত টেক্সট। টেক্সটের ক্ষেত্রে এইখানে হচ্ছে বিষয়টা, টেক্সটের ওই দিনে যে আমরা এসটি শর্টকাট কমান্ড দিয়ে যে ঢুকছিলাম, এসটি এসটির যে টেক্সট, ওখানেও ওইখানে যদি আমি যাই আলাদাভাবে, আর এখান থেকে এই যে টেক্সট স্টাইলে এই ডটে ক্লিক করি, ওই জায়গাটাই এই জায়গাটা, মানে একই জিনিস। ওখান থেকে সরাসরি আমি টেক্সটের কাস্টমাইজেশনে ঢুকতেছি, আর এখান থেকে এইটার থ্রু ওখানে ঢুকতেছি আর কি, বিষয়টাই। তো এখানেও সেম ভাবে আমি নিউ একটা তৈরি করে নিলাম, ক্লাস 4, CLASS ক্লাস 4। ওকে, দেন হচ্ছে এটা, এটার হচ্ছে আমি টেক্সটের নাম কি দিব, মানে কোন ফন্টটা ইউজ করব। তো আমার বরাবর পছন্দ এটা। ওকে, গেল এটা। টেক্সট হাইট যদি আমি ডিফাইন করে দিতে চাই, অ্যাকচুয়ালি কত হবে, সাপোজ আমি হচ্ছে 0.1 রাখতে চাচ্ছি। ওকে, এবং সেট কারেন্ট, এবং এই যে সেট কারেন্ট আমি করলাম, এটা কি করলাম, নট অনলি ফর ডাইমেনশন, মানে অল, মানে অল ওভার পুরো ড্রয়িং এর জন্য এই টেক্সটটা হচ্ছে এখন সেট কারেন্ট হয়ে গেল। আমি যদি এখন নতুন একটা টেক্সট ড্র করি, সাপোজ টি এন্টার দিয়ে মানে তৈরি করতে চাই, তখন কি হবে, তখন হচ্ছে আমার এই হাইটটা মেনটেন করবে এবং এই স্টাইলের অধীনে ওই টেক্সটটা তৈরি হবে। আচ্ছা, এখন এটা তৈরি করলাম আমি একটা টেক্সট, এইখানে কিন্তু ওই টেক্সটটা আসলো না। তার মানে কি, টেক্সটটা তৈরি করা কি অলওয়েজ জরুরি? জরুরি না। আমি যদি এখন নতুন আরেকটা ডাইমেনশন স্টাইল নিতে যাই, সেটার ক্ষেত্রে আমি ওই একই টেক্সট ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে, জাস্ট এই ড্রপ ডাউনে ক্লিক করে যেই টেক্সট আমি ইউজ করতে চাই ওটা সিলেক্ট করলাম, এই যে এখানে চলে আসলো। মানে এইখানে আসা এবং এটা ক্লিক করা বা কোনো কিছু একটা মানে সিলেক্ট করা মানেই যে ওখানে চলে আসলো, নট লাইক দ্যাট। বা আমার অলওয়েজ তৈরি করতে হবে, বিষয়টা এমন না। আমাকে, আমি এখানে যতগুলো টেক্সট এই ড্রয়িং এর মানে স্টাইল তৈরি করা আছে পুরো ড্রয়িং এর মধ্যে, সবগুলো কিন্তু আমি এই লিস্টে পাচ্ছি। আমি চাইলে যে কোনোটা ইউজ করতে, আমি চাইলে এটা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। আমি চাইলে হচ্ছে এটা তৈরি স্ট্যান্ডার্ড ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি, কোনো ইস্যু নাই। এবং হচ্ছে এই যে এইখানে টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইনমেন্টটা হচ্ছে কি, টেক্সট অ্যালাইনমেন্ট হচ্ছে আমি যে ডাইমেনশনটা ড্র করলাম, টেক্সটটা সাপোজ হচ্ছে এই বরাবর হবে নাকি এই বরাবর হবে, মানে টেক্সটটা আসলে কোন অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট মানে কি, একটা জিনিসের সাথে একটাকে অ্যালাইন করা, মানে হচ্ছে সাপোজ এই যে খাতার এইটার সাথে এইটা, এবং আমার এরকম একটা জিনিস আছে, এখন আমি চাচ্ছি এটাকে অ্যালাইন করতে, মানে কি এটা এখানে নিব এবং এটাকে আমি এখানে নিব, দিস কল্ড অ্যালাইনমেন্ট, মানে একটার সাথে একটা সামঞ্জস্য করা বা সমান করা, এটাকে বলা হচ্ছে অ্যালাইনমেন্ট। ওকে, টেক্সট অ্যালাইনমেন্ট হরিজন্টাল, মানে টেক্সটটা এরকম হরিজন্টাল থাকবে। আমি এখানে দেখা যাচ্ছে কি, ডাইমেনশনটা এইদিকে তাই না, কিন্তু টেক্সট হরিজন্টাল, ডাইমেনশনটা এইদিকে কিন্তু টেক্সট হরিজন্টাল, ডাইমেনশনটা হচ্ছে অ্যাঙ্গুলার কিন্তু টেক্সট হরিজন্টাল, যাই হোক না কেন ও হরিজন্টাল। আচ্ছা, অ্যালাইনমেন্ট উইথ, অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন, মানে ডাইমেনশনটা যদি আমার এই অ্যাঙ্গেলে হয়, টেক্সটটাও ওই অ্যাঙ্গেলের হবে। ডাইমেনশন যদি এমনে হয়, টেক্সটটা এমনে হবে, এমনে হলে এমনে, মানে ও ডাইমেনশন যে যেভাবে ঘুরবে, টেক্সটটা ওই ওই সাথে সাথেই ওইভাবে ঘুরবে। আরেকটা কি, আইএসও স্ট্যান্ডার্ড, এটা আমি কখনো ব্যবহার করিনি, আমি এটার অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার জানি না, এই দুইটাই ইউজ করা হয় সাধারণত। আচ্ছা, আমরা হচ্ছে অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন রাখলাম। এখন এটাই যে রাখতে হবে বিষয়টা এমন না, ওই সেম একই জিনিস অ্যাজ পার সিচুয়েশন বা অ্যাজ পার রিকোয়ারমেন্ট। আচ্ছা, এবার আসি আমরা এখানে, এখানে কি আছে, টেক্সট প্লেসমেন্ট। এখন এখানে আমি একটা জিনিস হচ্ছে আমি ভাবতেছিলাম যখন আসছিলাম, আমরা যারা হচ্ছে অটোক্যাডে কাজ করব, অটোক্যাডের জন্য কিছু ওয়ার্ড জরুরি, মানে মনে রাখা বা আম, কি বলে, এই ওয়ার্ড গুলো অ্যাজ এ সার্ভেয়ার বলতে পারো, বা অটোক্যাডে যারা আমরা কাজ করব তাদের জন্য, লাইক হচ্ছে এক্সপোর্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে লাইক ইম্পোর্ট, তারপরে এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট, মানে যে সমস্ত ওয়ার্ড আমার হচ্ছে পুরা কাজের ক্ষেত্রে যাই আমি করি না কেন বা কোথাও না কোথাও গিয়ে এই সমস্ত ওয়ার্ডের ব্যবহার আছে। হ্যাঁ, তো সাপোজ আমি হচ্ছে অটোক্যাড থেকে কোনো একটা জিনিস মানে বের করে অন্য কিছুতে নিতে চাচ্ছি, সেটাকে কি বলবো আমি, এক্সপোর্ট, মানে ডাটা আকারে যদি কোনো কিছু নিতে চাই, সেটাকে বলবো কি আমি, এক্সপোর্ট। আবার যদি আমি কোনো কিছু একটা এটার মধ্যে ইনপুট মানে নিয়ে আনতে চাই, সেটাকে আমি কি বলবো, ইম্পোর্ট বলবো। এখন আমি যদি কোনো একটা সমাধান চাচ্ছি, কিন্তু আমি সেটা খুব একটা ভালো বুঝতেছি না, এখন আমি কোথায় যাব, সাপোজ গুগলে যাব বা গুগলে খুঁজতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি মানে মানে গুগলের কাছে এই যা যা আমি বলতেছি বা আমরা যাই করবো না কেন, এভরি সিঙ্গেল সিচুয়েশনের জন্য অ্যান্সার আছে, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো সাইডে, কোনো না কোনো আর্টিকেলে, কোথাও না কোথাও আছে, ইউটিউবে হোক, মানে কোনো না কোনো ভাবে সেটা অ্যান্সার খুঁজে পাবা। কিন্তু সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়ার্ড
আসলে তুমি চাচ্ছটা কি, আসলে আমি চাচ্ছিটা কি, সেটা ব্যবহার করা জরুরি। এখন আমি যদি এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গুলো না জানি বা ওকে যদি বুঝাইতে না পারি যে আসলে আমি কি চাই, তাহলে কিন্তু আমার প্রয়োজনীয় বা পছন্দসই অ্যান্সারটা আমি পাবো না। যার কারণে এই কিছু কিছু শব্দ আছে, আমি পসিবল হলে নোট করে দেওয়ার ট্রাই করব, বা হচ্ছে আমি পসিবল হলে হচ্ছে লিখে দিব যে এই ওয়ার্ড গুলো মানে মাথায় রাখাটা জরুরি বা কাজের ক্ষেত্রে প্রয়োজন হইবে, এরকম কিছু একটা। আচ্ছা, তো এখানে আমি কি আসলাম, এই সেম অ্যালাইনমেন্ট ওয়ার্ডটাও তার মধ্যে একটা, যেগুলো আমি বলবো বা লিখে দিব। অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট, প্লেসমেন্ট, তারপরে হচ্ছে অরিজিন, তারপর বেস পয়েন্ট, লাইক এরকম বেশ কিছু ওয়ার্ড আছে। আচ্ছা, এখন কি হলো, এখানে লেখা আছে কি টেক্সট প্লেসমেন্ট। প্লেসমেন্ট মানে কি বলতে আমি কি বুঝি, যে কোনো একটা জিনিসের বসার জায়গা, বা এটা কোথায় বসবে বা কোথায় থাকবে, লাইক দ্যাট। ওকে, তাহলে কি হলো, ডাইমেনশনের যে টেক্সট সেটার প্লেসমেন্ট নিয়ে আমি এখানে কাজ করব। মানে আমি চাচ্ছি সেটার মানে এখানে ডাইমেনশনাল টেক্সটটা এখানে না এখানে বসবে সাপোজ, বা আমি চাচ্ছি তাহলে একটা ডাইমেনশনে কি টেক্সটটা কোথায় থাকে, সাপোজ নিচে থাকে, অথবা উপরে থাকে, অথবা মাঝে থাকে। তাহলে প্লেসমেন্টের কাজ কি, ওর ওর পজিশনটাকে ডিফাইন করা, যে আসলে কোথায় থাকবে। ওকে, প্লেসমেন্টে কি কি আছে, টেক্সট প্লেসমেন্ট আছে কি ভার্টিক্যাল, হরিজন্টাল, ভিউ ডিরেকশন, তারপর আছে কি অফসেট ফ্রম ডিম লাইন। ওকে, এখানে চারটা অপশন আছে। ভার্টিক্যাল মানে হচ্ছে কি, ভার্টিক্যালি হলে টেক্সটটা কোথায় থাকবে, টেক্সটটা সেন্টারে থাকবে নাকি অ্যাবোভ লাইন থাকবে, এই যে এখানে প্রিভিউ দেখাচ্ছে, হ্যাঁ এখানে প্রিভিউ দেখাচ্ছে সেন্টার, অ্যাবোভ লাইন, দেন আউটসাইড। আউটসাইডটা হচ্ছে কি এভাবে আসে না, আউটসাইডটা হয় কি আমরা হচ্ছে ওই যে যখন টেক্সটটা ডাইমেনশনটা ড্র করি, তখন গাঢ় ধরে নিয়ে পাশে টান দিলে আউটসাইডে চলে যায়। হ্যাঁ, তো আর্ট হচ্ছে কি জিআইএস, এটা আমি জানি না, এটা আমি কখনো ইউজ করি নাই। বিলো, বিলো ইউজ করছি। মানে এখানে মোস্ট ইউজেস কেস হচ্ছে সেন্টার, অ্যাবোভ, আর হচ্ছে বিলো। মানে উপরে, নিচে এবং মাঝখানে, এই তিনটা জিনিসই মোস্ট মানে কি বলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়। আচ্ছা, তারপর হচ্ছে যদি আমি হরিজন্টালে যাই, সেম ক্ষেত্রে আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্সট্রা লাইন 1, এক্সট্রা লাইন 2, তারপরে হচ্ছে এক্সট্রা লাইন 3, অ্যাবোভ লাইন। মানে হরিজন্টাল হচ্ছে কি দুই পাশে যে দুইটা লাইন থাকে, ওই দুই পাশের দুইটা লাইনের সাথে অ্যালাইন করে টেক্সটটা হচ্ছে বসবে, সেই জন্য। আর এটা হচ্ছে কি সাপোজ এটাকে আমি হচ্ছে সেন্ট্রয়েড করে দিই, তারটা হচ্ছে এটা হচ্ছে মিরর, মানে রাইট থেকে লেফটের দিকে আসবে না লেফট থেকে রাইটের দিকে আসবে সেটা। মানে আমি হচ্ছে একটা ডট ড্র করলাম, সাপোজ এখান, এই যে এটা কি দেখাচ্ছে, মানে আমি যখন টেক্সটটা ড্র করলাম তখন এটা ডাউনার সাইডটা হচ্ছে মানে কি বলে, যেমন আমি একটা লেখা যদি লিখি, খাতাটা যদি আমার সোজা ধরি, তাহলে উপরের দিকটা হচ্ছে লেখা টপ সাইডটা থাকে। তো এটা হচ্ছে ওইটা ভিউ ডিরেকশন, রাইট থেকে লেফটে না লেফট থেকে রাইটে, সেটা হচ্ছে এটা। এই যে লেফট টু রাইট, রাইট টু লেফট, এই যে মিরর হয়ে যাচ্ছে আর কি লেখাটা, দ্যাটস ইট। সেই ক্ষেত্রে লেফট টু রাইটই মোস্ট অফ দ্য কেস ব্যবহার করা হয়, ওটা অ্যাজ পার রিকোয়ারমেন্ট ব্যবহার হতে পারে। ও এখানে আরেকটা বিষয় আছে, আমরা হচ্ছে টেক্সট অ্যাপিয়ারেন্স, টেক্সট অ্যাপিয়ারেন্স আমরা কি করলাম, ফার্স্টে হচ্ছে টেক্সট সিলেক্ট করে দিলাম কোন স্টাইলের টেক্সট হবে, দেন টেক্সট কালার, এখান থেকে আমি ডিফাইন করে দিতে পারি আসলে কি কালার হবে। এইখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে কি বাই লেয়ার। বাই লেয়ার, ওই যে লেয়ারের কথাটা আমি একটু আগে বললাম, বাই লেয়ার থাকলে যেটা হবে, আমার যেই লেয়ারটা হবে বা আমি যেই লেয়ারের অধীনে ডাইমেনশনটা ড্র করব, ওই লেয়ারের যা কালার থাকবে এখানে তাই কালার হবে। এবং এখানে বাই লেয়ার আছে, বাই ব্লক আছে, অথবা স্পেসিফিক কালার এখান থেকে চুজ করা যায়। এখন এখন বিষয়টা হচ্ছে এই যে কালারের ইস্যুটা আসলে মাল্টিপল জায়গা থেকে মাল্টিপল ভাবে চেঞ্জ করা যায়। এখান থেকে ডিফাইন করে দিতে পারি আমি, আবার লেয়ারে গিয়ে আমি চেঞ্জ করতে পারি, কিন্তু এটা আর ওটার সাথে সিঙ্ক্রোনাইজেশন থাকতে হবে। আবার যখন আমি ড্র করি, তখন এই যে অপশনটা আছে যেটা প্রপার্টিস, এখান থেকে আমি স্পেসিফিক, যেমন একই লেয়ারের অধীনে 20টা ডাইমেনশন আমি 20টা কালারে দিতে পারি, সমস্যা নেই। তো এখানে কাস্টমাইজেশন করা যায়। ফিল কালার, ফিল কালার জিনিসটা কি, ফিল কালারটা হচ্ছে টেক্সটের যে লেখাটা থাকে, ওই লেখাটা যতটুক জায়গাকে মানে করে কি করে, লেখাটা যতটুক জায়গা নেয়, ওই জায়গাটাও হচ্ছে কালার হয়ে থাকবে, এটা হচ্ছে ফিল কালার। এই যে আমি করে দেখাচ্ছি, ওই যে হ্যাঁ, ফিল কালারের কাজটা হচ্ছে এটা। কিন্তু এটা খুবই ইরিটেটিং বিষয়, এটা আমাদের মানে খুব একটা ইউজ হয় না, এই যে ফিল কালার।
সো এটা হয়তো as per ওই যে বললাম as it is as একই জিনিস as per সিচুয়েশন ইউজ হইতে পারে। ফিল কালার কিরকম ব্যবহার হইতে পারে, যেমন আমি টেক্সটের কালার দিলাম লাল, ফিল কালার দিলাম হচ্ছে লাইক এটা, আই ডোন্ট নো কেমন দেখাবে, খুব হয়তো বাজে দেখাবে। এই যে ফিল কালার মানে ওটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে ফিল কালার বলে। ওকে, এখন এই যে ফিল কালার যে জিনিসটা বললাম আমি, বা এই পারপাস ওয়াইজ আসলো, এটাকে হচ্ছে ব্যাক ব্যাকগ্রাউন্ড মাস্ক বলে। এই কালারটা এই জিনিসটাকে ব্যাকগ্রাউন্ড মাস্কও বলে। সেটা কোথায়, যেহেতু প্রসঙ্গ আসলো সেই কারণে আমি দেখাই এখন। এটা এটা যদি একটা টেক্সট হয়, আমি যদি এটাকে ডাবল ক্লিক করি তাহলে টেক্সট এডিটে ওপেন হয়েছে, এই যে টেক্সট এডিটর। মানে এটা এতক্ষণ কি ছিল, একটা ডাইমেনশন, এই যে এখনো আছে, কিন্তু আমি যদি ডাইমেনশন এডিট করি সেটা হচ্ছে একটা জিনিস, মানে ডাইমেনশনটাকে আমি অফিসিয়ালি রাখলাম আর কি, হ্যাঁ, যে যা আছে তাই। আর এটাকে যদি আমি এডিট করতে চাই ডাবল ক্লিক করে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এই যে টেক্সট এডিটরে ওপেন হলো, আচ্ছা তখন এটা একটা টেক্সট অবশ্যই। এই যে এটাকে বলা হচ্ছে মাস্ক। এই মাস্কটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, এটা আমি দেখাচ্ছি, এই যে ব্যাকগ্রাউন্ড মাস্ক। এই মাস্কের কাজটা হচ্ছে কি আমি বলি, যখন আমরা হচ্ছে যেমন ধর আমি এই একটা লাইন ড্র করলাম, হ্যাঁ, এবং এইটা যদি আমার, এটাকে বলে হচ্ছে অর্ডার। এক জায়গা থেকে আমি অন্য জায়গায় চলে যাচ্ছি প্রসঙ্গে, যাই হোক অর্ডারটা কোথায়, এই যেটা আমি হচ্ছে সাপোজ এই যে একটা লাইন ড্র করলাম আমি, কারণ এই লাইনটা এই টেক্সটের উপরে আছে, and আমি চাচ্ছি এই টেক্সটের পিছনে থাক লাইনটা। তাহলে আমি কি করব, যাকে হচ্ছে আমি সামনে রাখতে চাচ্ছি তাকে সিলেক্ট করলাম, অথবা যাকে পিছিয়ে হোয়াটএভার, যে কোনো একটা সিলেক্ট করলাম, আমি এটা সিলেক্ট করলাম, টেক্সটটাকে আমি উপরে উপরে আনতে চাই, সিলেক্ট করলাম, আমি গেলাম ক্লিক করলাম মডিফাইতে, দেন এটা হচ্ছে এটার উপর মাউসটা ধরে রাখি আমি, কি লেখা আসছে, ব্রিং টু ফ্রন্ট। এখন এটার অ্যাকচুয়াল হচ্ছে ব্রিং টু ফ্রন্ট মানে এটা একটা জিনিস, এটা কিন্তু এটা পুরোটার জিনিস, পুরো যে কমান্ডটার নাম হচ্ছে ড্র অর্ডার। ড্র অর্ডার মানে হচ্ছে কি, মানে ডিফাইন করে দেয়া কে সামনে থাকবে কে পিছনে থাকবে। বা অর্ডার মানে কি, অর্ডার ড্র অর্ডার সব মানে এটা হচ্ছে এটা এটা জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে সিরিয়ালি তুমি হচ্ছে ডিফাইন করে দাও যে কে সামনে থাকবে কে পিছনে থাকবে, কে আগে বা কে পিছনে। এখানে এটাতে আমি ক্লিক করি, এখানে লটস অফ ইয়ে আছে। এখন এটাকে আমি এই যে এখানে আইকন দেখে বোঝা যাচ্ছে যে এই দুইটা সাদা জিনিস পিছনে, একটা জিনিস সামনে, আবার সাদা দুইটা পিছনে, একটা জিনিস ইয়াটা পিছনে। আচ্ছা এটা যদি আমি ক্লিক করি তাহলে আমি কি করলাম, এই যে আবার আমি এগেইন যাই, সিলেক্ট করলাম, এখানে আসলাম। এখন এইখানে কি হচ্ছে, এখানে এই সাদা যে জিনিসটা হচ্ছে যেটা আমি সিলেক্ট করি নাই, আর এই কালারফুল যে জিনিসটা এটা আমি সিলেক্ট করে রাখছি এই মুহূর্তে। তাহলে মানে এটা জাস্ট বোঝানোর জন্য বলা। তাহলে এই যে এখানে চারটা জিনিস আছে, আমি যদি পরে বুঝতে চাই সেটা এক জিনিস, আর যদি আমি আইকন দেখে বুঝতে চাই সেটা কিন্তু ডিফারেন্ট জিনিস। আইকন দেখে বুঝতে চাচ্ছি আমি, তার মানে কি আমি যেটা সিলেক্ট করে রাখছি এটাতে ক্লিক করলে এটা সামনে আসবে, বাকি যা আছে সব পিছনে চলে যাবে। এবার আসি এটাতে কি লেখা আছে বা লেখা বাদ, আমি আইকন দেখে বোঝার চেষ্টা করতেছি এখন। ওকে, তাহলে আমি যেটা সিলেক্ট করছি সেটা হচ্ছে ব্লুটা, ওইটা কোথায় আছে এখন, পিছনে, বাকিগুলো সব সামনে। এবার যদি আমি নাম্বার 3 তে আসি তাহলে কি বলতেছে, আমি যেটা সিলেক্ট করতেছি ওটা সামনে বাকি সব পিছনে, সেম সেম অ্যাজ ইট ইজ, আমি যেটা সিলেক্ট করছি সেটা পিছনে বাকিটা সামনে। ওকে, এবার আসি ভাষাগত ব্যাখ্যায়। ব্রিং টু ফ্রন্ট মানে যেটা সিলেক্ট করছি সেটাকে আমি সামনে নিতে চাচ্ছি। আর আছে কি সেন্ড টু ব্যাক, যেটা সিলেক্ট করছি সেটা ব্যাগে নিতে চাচ্ছি, পিছনে নিতে চাচ্ছি। আর আছে ব্রিং অ্যাবভ অবজেক্ট, আর আছে কি সেন্ড আন্ডার অবজেক্ট, একটা নিচে একটা উপরে আর একটা সামনে আর একটা পিছনে, দ্যাটস ইট। ওকে, সেক্ষেত্রে আমরা যেটা সিলেক্ট করছি সেটা আমরা চাচ্ছি ফ্রন্টে আসুক, সামনে আসুক, ব্রিং টু ফ্রন্ট। ওকে, সামনে চলে আসছে। এখন ব্যাকগ্রাউন্ড মাস্টার কাজ হচ্ছে এটা যখন এই ডটেড লেখাটা থাকবে না তখন এটা প্রিন্ট দিলে কি হবে, এই জিরোটাও আসবে লেখাটাও আসবে, মানে একটা একটার সাথে মার্জ হয়ে লেখাটা আসবে, মানে একটা একটার উপর দিয়ে আসবে আর কি। আর যখন আমি মাস্ক সিলেক্ট করে দিব, যখন আমি এই যে সিলেক্ট করলাম এখানে গেলাম, এই যে ইউজ ব্যাকগ্রাউন্ড, এটা জাস্ট দেখানোর পারপাসে, এই যে এখন যদি আমি এটাকে, আমার এটা মনে হয় ওকে, এখন যদি এটাকে আমি প্রিন্ট দিই না, তাহলে এই যে এটার পিছনে এই এই বর্ডার বরাবর এই পিছনে যে লাইনটা আছে ওই লাইনটা কেটে যাবে, দেখাবে না, ইনভিজিবল হবে। আর যদি হচ্ছে
আমি এই যে ব্যাকগ্রাউন্ড মাস্ক ইউজ না করি, তাহলে হচ্ছে ওই যে এটা আমি আজকে আমি ইউজ করছি এটা ইয়ার ক্ষেত্রে। যেমন আমি হচ্ছে এখানে একটা অ্যারো দিছি মানে ডাইমেনশনের জন্য, কিন্তু পাশে সরি আমি ডেভিয়েশন দিছি একটা, কিন্তু পাশে একটা ডাইমেনশনের লাইন রয়ে গেছে। এখন আমি যদি এই ব্যাকগ্রাউন্ড মাস্কটা ইউজ না করি, তাহলে হচ্ছে কি ওই যে একটা লাইন, যেমন আমি একটা লাইন ড্র করলাম আর একটা শূন্য দিলাম, তাহলে এটা দেখতে কেমন দেখাচ্ছে? আর যদি বিষয়টা এমন হয় আমি একটা শূন্য দিছি এবং এটা ধরো এই বর্ডার বরাবর ফাঁকা, হ্যাঁ, এই লাইনটা এই পর্যন্ত আসলো, এখান থেকে নেমে গেল, মানে কি এই টেক্সটটার উপরে এবং নিচে একটা নির্দিষ্ট এরিয়া এই লাইনটাকে ভিজিবল করবে না, ভিজিবল হবে না আর দেখাবে না। আর এই জিনিসটা কেমন হইলো আর এই জিনিসটা কেমন হইলো, লাইন কিন্তু লাইনের মতোই আছে, আমি কিন্তু লাইন কাটি নাই, কিন্তু এটা প্রিন্টে আসলো না বা ভিজিবল হলো না। এটা হচ্ছে এটার কাজ, এই ব্যাকগ্রাউন্ড মাস্কের কাজ। এবং এটার বেশ অনেক ব্যবহার আছে, আমি অনেক ক্ষেত্রে ব্যবহার করি। সেটা হচ্ছে এক কন্ট্রোল লাইনের ক্ষেত্রে ব্যবহার করি আমি। যেমন কন্ট্রোল লাইনগুলো যখন থাকে, লাইনগুলো যখন দৌড়ায়, লাইনের যে ভ্যালুটা থাকে লাইনের উপরে, ওই ভ্যালুটার ব্যাকগ্রাউন্ড মাস্ক করা থাকে এবং এই ব্যাকগ্রাউন্ডের লাইনটা দেখা যায় না, উপরে টেক্সটটা দেখা যায়, দেখতে সুন্দর লাগে। আর হচ্ছে টেক্সটটাও পারফেক্টলি ভিজিবল হয়, টেক্সটটা বোঝা যায়। যেমন এই যে সেম একই জিনিস, আমি এই যে লাইনটা ড্র করলাম আর টেক্সটটা লিখলাম 1.53, এটা কেমন দেখাচ্ছে? আর যদি এমন হয় সাপোজ আমি একটা লাইন ড্র করলাম, এখানে লেখা 1.53, এরপরে আবার লাইনটা কন্টিনিউ করছে, এটা কেমন লাগে দেখতে? দুটো জিনিসের মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো এটা আমি ব্যবহার করি। আচ্ছা, ওকে, এগেইন আমরা সেই আগের জায়গায় চলে যাই। টেক্সট, ওকে। টেক্সটের হচ্ছে এই যে যেটা বললাম ফিল, কালার ফিল, সেক্ষেত্রে আমরা নাম দেই, মোস্ট অফ দ্য কেস এটা ইউজ হয় স্পেসিফিক পারপাসে, আবার আমরা চেঞ্জ করে নিতে পারি। ওকে, এবার আসি আমরা ফিট। ফিট ফিট এর হচ্ছে এইখানে ওই যে অ্যানোটেশনের একটা কথা বলছি, এখানে অ্যানোটেশনের ইউজেস আছে, সেটা এখন আমরা এই মুহূর্তে আসবো না, পরে। প্রাইমারি ইউনিট, ওকে। প্রাইমারি ইউনিটের ক্ষেত্রে এইখানে কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে। কিরকম ক্যালকুলেশন ব্যাপার আছে? আহ শুরুতে আমি একটা জিনিস বলছি গতকালকে বা তার আগের দিন, যে আমরা ফর 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 বিগিনার বা আমরা যেহেতু রিস্টার্ট করতেছি, আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে ড্রয়িং এর যে ইউনিট এবং হচ্ছে প্রাইমারি ইউনিট সেম থাকবে, আমার কোনো প্রকার চেঞ্জেস এর এখন প্রয়োজন নেই। আচ্ছা, এটা সাপোজ মাথায় রেখে নিলাম, মাথায় রাখলাম। এইবার আসি আমি, যে আসলে দুটো জিনিস চেঞ্জ হইলে আমার কি হবে, হ্যাঁ, চেঞ্জ বা আমি চেঞ্জটা আসলে কেমনে করব, বিষয়টা আসলে কি হচ্ছে। ওকে, এইবার আসি, আমার এখানেও সেম রাখলাম আমি প্রাইমারি ইউনিটের মতো ডেসিমেল এবং প্রিসিশন পয়েন্টের পরে 3টা শূন্য। এবং এটা প্রাইমারি ইউনিট পয়েন্টের পর 3টা দিলে যে এখানে 5টা দেওয়া যাবে না, বিষয়টা এমন না, এটার সাথে একটা সম্পর্ক নাই। সম্পর্ক কোথায়? সম্পর্ক মেইনলি হচ্ছে এখানে, মানে ইউনিট ডিফাইন করা, কিন্তু প্রিসিশনের ক্ষেত্রে খুব বেশি একটা যায় আসে না। এবার আসি, আহ এখানে একটা জিনিস আছে, ডেসিমেল সেপারেটর। এখন এটা কি? এখন এটা আমি একদম হচ্ছে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই যে ডেসিমেল সেপারেটর জিনিসটা, আমরা যারা ক্যাডের কাজ করি 100 জনের মধ্যে 98 জন ওটাকে নোটিসই করি না যে এরকম কিছু একটা আছে বা এটার কাজ কি। ডেসিমেল সেপারেটর মানে হচ্ছে আমি যখন লিখবো 15.100 সাপোজ, সেখানে এই পয়েন্টটা কি আসলে পয়েন্ট হবে নাকি কমা হবে, এটা হচ্ছে সেপারেটর, মানে ডেসিমেল সেপারেটর। পয়েন্ট আর মেইন নাম্বারটাকে মানে ডিফারেন্স করার জন্য কি ইউজ করব আমরা, সেই ক্ষেত্রে এই যে এখানে 3টা জিনিস আছে, কমা, পিরিয়ড, তারপরে স্পেস। আমি কমা না দিয়েও হচ্ছে এটাকে করতে পারি সাপোজ, বা ডট দিয়ে, যেমন আমি লিখি কি 15.100 লিখি আমরা, কোনো কারণে আমার মনে মানে প্রয়োজন হইলো আমার হচ্ছে 15,150 দিতে হবে, এখান থেকে আমার এটা চেঞ্জ করতে হবে। অথবা আমি 15-র পরে ফাঁকা একটা স্পেস থাকবে, এরপরে থাকবে কি 150 লেখা সাপোজ। ওকে, এটা খুব বেশি প্রয়োজন হয় না, কিন্তু পারপাস ওয়াইজ ব্যবহার হতে পারে। ওকে, ডেসিমেল সেপারেটর, সেক্ষেত্রে আমাদের এটা পিরিয়ড, পিরিয়ড মানে হচ্ছে এটা হচ্ছে ডট, হ্যাঁ, তারপরে হচ্ছে কমা, আর এটা হচ্ছে স্পেস, এই 3টাই আছে। আর চাইলে স্পেসিফিক ইউজ করা যায়, ওই বিষয়ে পরে আসতেছি। ওকে, তাহলে তাহলে আমরা এই মুহূর্তে কি করলাম, আমাদের ইউনিট যা ছিল তাই করলাম, তাই না?
ওকে ফাইন, ভেরি গুড। দেয়া ক্লোজ সেট কারেন্ট ক্লোজ করে দিলাম। এইবার আসি, আমি একটা লাইন ড্র করলাম, সরি 1 দিলাম, এন্টার দিলাম অথবা স্কিপ হোয়াটএভার। এবার আমি হচ্ছে এখানে ডাইমেনশন, এই যে এটা এটা হচ্ছে কুইক ডাইমেনশন আর কি। এটা হচ্ছে অটোক্যাডের নতুন প্রোগ্রামগুলোতে আছে, 10 মনে হয় নাই এটা, বা তার সাথে তো নাই, নতুন ভার্সনগুলোতে এটা আছে কুইক ডাইমেনশন। এটা হচ্ছে কি অটোমেটিকলি বুঝে নেওয়া যে এটা এটা একটা লাইন এবং এটার পুরোটা ডাইমেনশন ওকে নিতে হবে, মানে দুই কোণা সিলেক্ট করার প্রয়োজন নাই। তবে সেটা এই টাইপের কাজের ক্ষেত্রেই ইউজ হয়, কিন্তু আমাদের সার্ভের যেমন টপোগ্রাফি করতে গেলে বা ওই সমস্ত কাজের ক্ষেত্রে এটা ব্যবহার করতে চাইলে হয় না খুব একটা, বা এটার ইউজেজ কেস কম। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি হচ্ছে এটাই নিলাম 2 পয়েন্ট 1 পয়েন্ট 2 পয়েন্ট, এই যে নিলাম। এখন এখানে আমি একটা লাইন ড্র করছি 1 মিটার এবং সেটা একই আসছে, এবং আমি এগেইন ডি এন্টার দিলাম, দেন মডিফাই। যে প্রিসিশন আমি পয়েন্টের পরে কয়টা দিছি? 0, 3টা। আমার ধরো শূন্যের প্রয়োজন নাই, আমার সব মিটারে মিটারে দৌড়াবো, আমি লিখবো 1 মিটার লিখবো, 2 মিটার লিখবো, 3 মিটার লিখবো, 4 মিটার লিখবো। কিন্তু এখানে যদি আমি 1.5 মিটার হয়, সে 1.5 মিটার কিন্তু এখানে দেখাবে না। সাপোজ ওকে 1 দেখাচ্ছে, ওকে আমি আরেকটা লাইন নিলাম, কত? 1.5, 1.5 এন্টার। সরি, রিপিট কমান্ড, এইটা এইটা, হ্যাঁ আমি পলিলাইন দিয়ে রিপিট কমান্ড নিচ্ছি, ওকে ফাইন। এটা নিলাম ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এটাকে 2 দেখাচ্ছে, কিন্তু এটা যদি 1.4 হতো, মানে 5 এর যেটা হয়, আমরা কি করি, আমরা হচ্ছে ক্যালকুলেটর হিসেব করি অথবা এক্সেলে করি বা অন্য কোথাও, যখন ওটা 1.5 হয় তখন 2 কাউন্ট করবে, যদি আমি বলি যে না আমার ভাঙা সংখ্যা চাই না। আবার যদি 1.499ও হয় তখন সেটাকে 1 ধরবে। তো এটা হচ্ছে সুবিধা এবং অসুবিধা প্রিসিশনের। আচ্ছা, অ্যাগেইন আমরা ডি এন্টার গেলাম, মডিফাই প্রাইমারি ইউনিট, এখানে আমি সাপোজ একটা দিলাম, একটা দিলে সেম একই জিনিস হবে, কি হবে 1.5 এর পরে সাপোজ কোনো কারণে আমি একটা লাইন ড্র করলাম, 1.599, এটাকে 1.6 দেখাবে, 1.6 দেখাবে, ওই যে 99 দিলাম। আরেকটা লাইন যদি আমি ড্র করি 1.4, 1.549, ওকে। হ্যাঁ ভাইয়া, তুই একটু উঠবি ভাইয়া, ও খাবার নিয়ে আসছে আমার। Okay, এই যে 1.5 দেখাচ্ছে, আমি দিচ্ছি কি 1.549, তার মানে কি ওটাকে ও হচ্ছে মানে সমান করে দিছে। আচ্ছা, এইবার আসি, এন্টার দিলাম, মডিফাই, এইবার এটাকে আমি 3 সংখ্যা করে দিলাম, ওকে সেট কারেন্ট ক্লোজ। এবার কি করলো, সবাই সেই যার যার যা যা ছিল তাই চলে আসছে না ওখানে। এইখানে এই যে মাল্টিপল ডাইমেনশন কেন আমরা ব্যবহার করি, সাপোজ এই যে প্রথম যেটাকে আমি ড্র করছি ওইটারও কিন্তু 1.000 চলে আসছে, 3 প্রিসিশন চলে আসছে, কিন্তু আমি তো এটা চাই নাই। হ্যাঁ, এখন আমি এটা এই যে লাইনটা আমি ড্র করছি ওকে আমি চাইছি ও প্রিসিশন 1ই থাকবে, 1 এর পরে যেতে পারবে না। এটাকে আমি চাইছি প্রিসিশন 2ই থাকবে, 2 এর পরে যেতে পারবে না। এটাকে আমি চাইছি পয়েন্টের পরে 3টেই যাবে, এরপরে যেতে পারবে না। কিন্তু এখানে কিন্তু সেটা মেনটেন হইলো না। এইবার আসি, আমি মাল্টিপল কেন কিভাবে মেনটেন করব, ডি এন্টার দিলাম, এটাকে আমি কপি করলাম, নিউ ক্লাস 4 1, হ্যাঁ 4.1 দিলাম, ওকে 4.1 কন্টিনিউ। এইবার প্রাইমারি ইউনিটে গেলাম, আমার কয়টা চাই, একটাতে মানে কোনো প্রিসিশন চাই না, ওকে সেট কারেন্ট নট ম্যান্ডেটরি, সেট কারেন্ট দেওয়াটা ম্যান্ডেটরি না, খালি ওকে দিলেই হবে। ওকে দিয়ে ওটা কিন্তু সেভ হয়ে গেছে, হ্যাঁ এই যে ক্লাস 4 ক্লাস 4.1 দুইটা হয়ে গেছে। এবার এটাকে আমি ক্লিক করার পরে আমি যাব কোথায়, ডাইমেনশনের এই যে প্রপার্টি, রাইট ক্লিক, প্রপার্টি, প্রপার্টিতে গিয়ে আমি যখন নিচে আসব, সরি উপরেই আছে, এই যে
MISC এর শর্ট ফর্ম দেখাচ্ছে, এই যে ডিম স্টাইল মানে ডাইমেনশন স্টাইল, এখান থেকে আমি এই যে 4.1 দিয়ে দিলাম, মানে যেটা আমি 1 প্রিসিশনের জন্য করছি, প্রিসিশন 0 যেটা। এবার এই দুইটা জিনিস একই লেয়ারে থাকা সত্ত্বেও বিকজ অফ ডাইমেনশন স্টাইল তারা হচ্ছে ভ্যালু আলাদা আলাদা শো করতেছে। এইবার 1 মিটারকে আমি মিলিমিটারে দেখতে পাচ্ছি। ওকে, এগেইন ডিজাইনকার সরি মডিফাই করব না, অ্যাজ অলওয়েজ আমি যেটা বললাম যে আমি নতুন তৈরি করব, বিকজ অফ হচ্ছে আগেরটাকে ডিস্টার্ব করব না আমি। ওকে, এটাকে আমি কি করব, ক্লাস 4 mm, এটা আমার বোঝার জন্য, এটা এটা এই যে নামটা, এটা কেন এই নামটা যে ওই ক্লাস 4 দিতে হবে বা ওইটা দিতে হবে সেটা দিতে হবে, নট লাইক দ্যাট, এটা হচ্ছে আমার বোঝার জন্য যে আমি আসলে এটা কেন দিছি বা এটার আমার ব্যবহার কোথায়। mm ওটা ওইটারই কপি হবে, যার কারণে ওইটা ওইটা ওখানে ওরকম আসা। ওকে, এইবার আমি আসি, আমি প্রিসিশন 1ই রাখলাম। এইবার এখানে একটা লেখা আছে মেজারমেন্ট স্কেল, মেজারমেন্ট স্কেল 1 মানে 1ই, মানে আমি যদি একটা লাইন ড্র করি 1 ফিট স্কেল দিয়ে মাইপা এবং লিখে দেই 1 ফিট, তার মানে এটা 1 ফিট। এবং আমি যদি একটা লাইন ড্র করি এবং এটাকে লিখে দেই 12 ইঞ্চি, তাও তো 1 ফিট। এখন বিষয়টা হচ্ছে ওকে, এখন এইখানে এই জিনিসটা আছে কিসে, মিটারে, এটা আছে মিটারে, ডেসিমেল মানে মিটার, এবং আমি প্রাইমারি ইউনিট রাখছি তাও মিটারে। এখন এক্স আমি যদি মিলিমিটারে দেখতে চাই তাহলে 1000 মিলিমিটার সমান 1 মিটার। তখন 1:1 না রেখা, এখন এই জিনিসটা আমার পুরোটা সেম আছে, তার মানে কি 1:1 আছে। 1:1 মানে কি 1 সমান 1 মানে 1:1, সেটা যে শুধু ওই যে প্রিন্টের কাগজের ক্ষেত্রে, নট লাইক দ্যাট, এভরিওয়্যার যেখানে সেখানে হইতে পারে। আচ্ছা, আমরা অনেক সময় বলি না যে মারামারি করবি একা একা আয়, 1:1 আয়, বা আমার সাথে তুই আয়, মানে 5 জন নিয়ে আসার দরকার নাই, লাইক দ্যাট। ওকে, এখন আমার ইউনিট 1 মানে 1 দেখাচ্ছে, আমি যখন এখানে এখানে রিভিউতে কি দেখাচ্ছে, প্রিভিউতে আমি যদি এখানে 1000 লিখে দেই, এখানে কি দেখাচ্ছে, এই যে চেঞ্জ হয়ে গেছে ভ্যালু। ওকে, আমি যদি 1000 লিখে দেই এবং ওকে দিয়ে দেই, সেট কারেন্ট নট নেসেসারি ক্লোজ করি, এবং এখন যদি আমি একটা লাইন ড্র করি 1 মিটার, 1 দিব, এখানে তো আর মিটারের প্রয়োজন নাই, 1 মানে 1 মিটার, এবং এরপরে যদি আমি একটা ডাইমেনশন নেই, আমি কিন্তু সেট কারেন্ট করি নাই, তার মানে আমার সেট, আমি যখন নতুন একটা ডাইমেনশন এখন ড্র করব তখন কোনটা আসবে, ওয়েট এন্টার, এই যে এইখানে যে লেখাটা থাকবে ডাইমেনশনের, হ্যাঁ M4 mm, সাপোজ এটা সিলেক্ট করলাম, সেট কারেন্ট দিলাম, তাহলে এখানে লেখা আছে কি কারেন্ট ডাইমেনশন স্টাইল ইজ ক্লাস 4, অথবা আমি যদি এটাতে ক্লিক করি এবং সেট কারেন্ট দেই, এই যে কারেন্ট ডাইমেনশন, এবং আমি যদি এখন নতুন করে ডাইমেনশন ড্র করি সেটা হচ্ছে ওই ডাইমেনশনের অধীনে আসবে, ওই স্টাইলের অধীনে আসবে। ওকে, তাহলে আমি এন্টার দিলাম, সাপোজ আমি মিলিমিটারে রাখলাম, সেট কারেন্ট ক্লোজ, দেন এখানে গিয়া আমি ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ডিফাইন করলাম, এই যে 1000 আসছে। আমি ড্র করছি কয় মিটার, 1 মিটার, আসছে কত, 1000। এইবার আসো, আমি যদি এখানে এটা এটা শেখার পারপাজে আমি হচ্ছে চেঞ্জ করে দেখাচ্ছি আসলে কি হচ্ছে, কি হচ্ছেটা কি এখানে। আমি যদি প্রাইমারি ইউনিটে যাই 1000 এর জায়গায় যদি আমি 100 দিয়ে দেই, সেট কারেন্ট ক্লোজ, এখানে 100 চলে আসে। এখন 1 এর জায়গাতে 100, তার মানে আমি যদি একটা ড্রয়িং সেন্টিমিটারে করতে চাই, সাপোজ সেন্টিমিটার ড্রয়িং হয় না সাধারণত, যদি করতে চাই তাহলে আমি যদি 1 দেই, 1 দেই, সেটাকে হচ্ছে ও কি দেখাচ্ছে, 100 দেখাচ্ছে, তার মানে 1 সমান সমান 100। আমি যদি মিটারে বুঝতে চাই তাহলে 1 সমান সমান 100 হইলে সেটাকে কি হবে, সেন্টিমিটার। এবার হ্যাঁ সেন্টিমিটার, আমি যদি এখন মিলিমিটারে হিসেব করি, সাপোজ না, এখানে ইউনিটের একটা সুন্দর জিনিস আছে, আমি বলি ইউনিটের যে কনভার্সনটা সেটা তো আমার কাছে, আমি আমরা যেমন ওই যে যদি আমরা হচ্ছে সাপোজ আমি একটা ধরো গ্রাফিক্স স্কেল, যেটা আমরা বলি ড্রয়িং এ যে আমরা স্কেল সহ প্রিন্ট করি না,
আইকে দিই, যেমন এভাবে করে ড্রয়িং আমরা স্কেল আইকে দিই, যেমন 1 মিটার, 1 মিটার, এইদিকে 100, 200 এরকম করে লিখে দিই। গ্রাফিক্স স্কেল যেটাকে বলে, মানে প্রিন্টেড স্কেল যেটা থাকে, ওইখানের যে আমরা মিটার লিখি না, এই জিনিসটা কি, এখানে একটা সুন্দর একটা জিনিস আছে। কিরকম, আমি ধরো একটা টান দিলাম, এখানে আমি লিখে দিলাম 1 মিটার, সাপোজ 1 মিটার। এখন আমি যদি বলি যে এই দাগটা এখান থেকে এখানে 1 মিটার, এখন এরটুক জায়গা আমি যেখানে ধরবো সেখানেই ওই পরিমাণে 1 মিটার হবে, তাই না? এখন এই স্কেলের বিষয়টা আসলে কি হচ্ছে, আমি যে আমার কাগজের মধ্যে একটা টান দিছি, এক লেখা, এক লেখা, এখন এই এক মানে এরে আমি আসলে কি বলতে চাচ্ছি, সেটাকে তাকে আমি মিটারে ধরতে চাচ্ছি না মিলিমিটারে ধরতে চাচ্ছি, সেটা কিন্তু আমি ডিফাইন করতেছি। একটু বেশি কমপ্লিকেটেড বলে ফেলতেছি মনে হয়। ওকে, বাদ দেই এই প্রসঙ্গ আপাতত। আচ্ছা, আমি পুরো জিনিসটা একটা সামারি রিপিট করি। হ্যাঁ, ওকে। ডাইমেনশন স্টাইল, দি এন্টায়ার ডাইমেনশন স্টাইল মাল্টিপল আমার কেন হবে? বিকজ অফ ইউজেস কেস। আমি হচ্ছে আবার ড্রয়িং কিন্তু কখনো, মানে ড্রয়িং এর ইউনিটের ড্রয়িং কিন্তু কখনো মিলিমিটারে হয় না। মিলিমিটারে ড্রয়িং করলে কিন্তু তুমি হচ্ছে ই করতে পারবা না, ওই কোঅর্ডিনেট বের করতে পারবা না সেখান থেকে। ড্রয়িংটা হবে মিটারে, কিন্তু ডাইমেনশনটা হবে মিলিমিটারে, বিকজ অফ বোঝার জন্য। বা আমার যেহেতু পুরো ড্রয়িং এর ইউনিট কখনো বা পেজ কখনো মিলিমিটারে হবে না। হ্যাঁ, না ওটা চাইলেও করতে পারবে না, আর সেটা কইরাও আসলে ওইভাবে করলে তো সমস্যা। কিরকম সমস্যা আমি বলি, সাপোজ আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেম, সেটা তো মিলিমিটারে কাজ করে না। কাজ করে না বলতে কি, সেটার বেজ ইউনিট মিলিমিটার হইতে পারে না, সেটার বেজ ইউনিট মিলিমিটার হইতে পারে না, সেটা হবেও না। সেক্ষেত্রে কি, আমার মিটারেই কাজ করতে হবে, যেহেতু মিটারের ছোট সংখ্যা হচ্ছে মিলিমিটার মিটারের, সেক্ষেত্রে তো আমার ওটার প্রয়োজনও নাই। আচ্ছা, তাহলে আমি কি বললাম, আমি হচ্ছে জাস্ট এখানে এক ড্র করলাম, 1, এদিকে দিলাম 1, এদিকে দিলাম 3। ওকে, এবার আমি এখানে তিন জায়গায় তিনটা ডাইমেনশন স্কেল ইউজ করবো। ওকে, আমি হচ্ছে এইখানেই ড্র করলাম, এটা কত, 100 সেন্টিমিটার। আমি সেম রাখলাম আপাতত, আমি চেঞ্জ করব। ওকে, দিলাম। এবার এটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক, প্রপার্টি, সরি এটা ক্যালকুলেট ওপেন হয়ে গেছে, সিলেক্ট, ওকে, সিলেক্ট, রাইট ক্লিক, প্রপার্টি, এখান থেকে ডিম স্টাইল, আমি হচ্ছে মিলিমিটারটাকে আমরা সেন্টিমিটার করে ফেলছিলাম তখন, না? এন্টার, মডিফাই, এখানে 1000 দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার টোটালটা কি হলো, মিলিমিটারে, তাই না? এটা হলো মিলিমিটারে, সবগুলো মিলিমিটারে দেখা যায় যেহেতু একই স্টাইলে আছে। সিলেক্ট করলাম, এই যে M4, এটা প্রিসিশন ছাড়া। হ্যাঁ, এবং এই যে এইটা, এগুলো কিন্তু সব হচ্ছে কি লাইনের অ্যাবোভ আছে, তাই না? এবার আমি এন্টার দিলাম, কোন একটাকে, এই যে 4K আমি চেঞ্জ করলাম, 4K চেঞ্জ করে সেন্টার করে দিব। টেক্সটে গেলাম, বিলো না দিয়ে আমি সেন্টার করে দিলাম। ওকে, ক্লোজ। এই যে এটাকে ধরে, এই যে আমি 4 দিয়ে দিলে এটা সেন্টার চলে আসলো। তার মানে কি, এই যে তিনটা লাইনে আমি তিনটা স্টাইল ইউজ করলাম। এই যে মাল্টিপল ডাইমেনশন স্টাইল থাকার পিছনে লজিক হচ্ছে এটা। বা এখানে ধরো এইটা হচ্ছে ইটালিক থাকবে, বাঁকা থাকবে। কোনটা, এগুলোর হাইট, এটার হাইট ডিপেন্ড করবে তো আমার টেক্সটের উপরে, ডাইমেনশনের টেক্সটটা কি আছে। তিনটা একই আছে, তিনটায় যদি আমি সিলেক্ট করি, ডাইমেনশন স্টাইল আলাদা, এর টেক্সটের স্টাইল, এই যে টেক্সট, টেক্সট কালার, টেক্সট হাইট সবগুলোর সেম আছে। এই যে টেক্সট হাইট 100, সব সব এক, কিন্তু এটা ইয়ার কারণে দেখতে এরকম মনে হচ্ছে, মানে এটাতে অনেকগুলো নাম্বার, এটাতে জাস্ট শুধু 1, দ্যাটস ওয়াই মেবি এরকম লাগতেছে। ওকে, তাহলে এইটা গেল হচ্ছে ডাইমেনশন স্টাইলের বিষয়। এখন আসি আমরা ডাটা প্রসেসিং মেনু দিয়ে ডাটা প্রসেসিংটা খুবই 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 ইজি, সুপার টুপার ইজি। কিরকম, সফটওয়্যার আমার ইনস্টল করা আছে, এই যে এটা হচ্ছে মেনুজিওর, দুইটা হচ্ছে ট্যাব এখানে, এটাকে বলে হচ্ছে মেনু মেনু দুইটা ট্যাবের মধ্যে
এই যে আইকনটা আছে, এটা হচ্ছে ডাটা ইনপুট করার জন্য। এখন এই ভদ্রলোকের এটা কাজ করতেছে না, সেক্ষেত্রে আমি এটাকে ইনস্টল করা দেখাচ্ছি। ওকে, মেনু মেনু আনলোড, আমি হচ্ছে মেনু যেটা আছে এটাকে সরাই দিচ্ছি। ওকে, চলে গেছে। হ্যাঁ, সাপোজ মেনু ভিউ আমাদের নাই, ফাইলটা আমি সেভ করে রাখি। ওকে, যদিও ভিডিও আছে ওখানে ওই প্রোগ্রামের মধ্যে, ইয়ার মধ্যে, ওই যে লিংকে। তারপর আমি রিপিট করতেছি। এবার আমি যাব হচ্ছে জোবাইর ভাইয়ের হচ্ছে টেলিগ্রাম, কোথায় জানিয়ে দিন লগ ইন করলাম, মেবি গুগল ক্রোমে। টেলিগ্রাম, টিই টেলিগ্রাম, 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 ইয়ে হয়েছে শেষের বার। টেলিগ্রাম, আমরা হচ্ছে গ্রুপে গেলাম, গ্রুপ থেকে পিন মেসেজ, এটাতে ক্লিক করলাম। ওকে, প্রোগ্রাম ফর সার্ভার, এই যে এইটা হচ্ছে ম্যানেজার ভিডিও, ইনস্টলের ভিডিও। হ্যাঁ, তো তারপরেও আমি হচ্ছে এখন দেখা দিচ্ছি ডাউনলোড, যে ডাউনলোড হচ্ছে। ততক্ষণে আমি একটুখানি ওনার সি ড্রাইভ থেকে ড্রো মারে আসি। প্রোফাইল মেনুজিও কি এখানে আছে? না থাকলে গুড। ওকে, নাই, গুড। এইখানে আমি যদি এই প্রোগ্রাম সম্বন্ধে বলতে যাই, সেটা হচ্ছে আমাদের অফিসে আমরা যেটা ইউজ করি মেনুজিও হচ্ছে, মেনুজিও আর হচ্ছে জিও টার্মিনাল, দুটারই হচ্ছে আমরা ই ভার্সন ইউজ করি। এটার দুইটা জিনিস, একটা হচ্ছে সফটওয়্যারকে ইনস্টল করা, আর একটা হচ্ছে এটাকে সম্ভবত এমুলেটিভ ভার্সন অথবা কিছু একটা, আমার শব্দগতভাবে ভুল হইতে পারে, আমি জানি না। এটা কি হয়, পুরো প্রোগ্রামটা, যেমন আমরা যখন একটা সফটওয়্যার ইনস্টল করি, সাপোজ আমি এই যে এটা এখন ইনস্টল করব, এটিকে এটা একটা ফাইল, তাই না? এবং এটার কি ওই যে এক্সটেনশন বলছিলাম, এক্সটেনশন সম্বন্ধে, সফটওয়্যার সবসময় কি হয়, পয়েন্ট ইএক্সি ফাইল হয়, ডট ইএক্সি। এখন এটা কি, এটা একটা সফটওয়্যার, আমি এটাকে ডাবল ক্লিক করলাম, তারপরে কি করব, এখানে কনফার্মেশন চাইবে, এই যে ইয়েস দিলাম, পরবর্তী প্রসেসটা আমি কমপ্লিট করব। এটা হচ্ছে কি একটা সফটওয়্যার ইনস্টল করার প্রসেস সাধারণত। তো মেনুজিওর হচ্ছে কি হয়, এই যে প্রসেসটা ফলো করতে হয় না পুরো জিনিসটা, আর এই যে আমি প্রসেসটা ফলো করতেছি এটার মাধ্যমে হচ্ছেটা কি, মানে অন্য বিষয়ে চলে যাচ্ছি, বাট বিষয়টা হচ্ছে কি, এই যখন কোনো সফটওয়্যার আমরা ইনস্টল করি, একটা সফটওয়্যারের একটা ফাইল দেখাচ্ছে, আমি দেখতেছি কি একটা ফাইল, ওটা ডাবল ক্লিক করতেছি, নেক্সট নেক্সট দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওই একটা ফাইলের পিছনে বা একটা ফাইলের ভিতরে হাজার হাজার ফাইল থাকে, প্রোগ্রামিং করা থাকে, মানে হাজার হাজারের জায়গায় লক্ষ লক্ষ হইতে পারে, কোটি কোটি হইতে পারে। তো ওই ফাইলগুলাকে কোনো না কোনো ভাবে ও হচ্ছে এক্সট্রাক্ট করা মানে কি, ভাঙা, ভাঙে এবং ওর পছন্দ মতো, মানে পছন্দ মতো অথবা নির্দিষ্ট জায়গাতে কপি করে বা লোকেট করে, এবং পুরো প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে আমরা একটা সফটওয়্যারকে ইনস্টল করতে পারি, সেটা যে কোনো সফটওয়্যার। তো এই প্রসেসটা যেমন আমাদের অফিসে আমাদের হচ্ছে এই অ্যাডমিন, এই যে আমি এইমাত্র ইয়েস দিলাম, এটাকে বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন, মানে কম্পিউটারের যে ইউজার তার পারমিশন। সেই পারমিশনটা হচ্ছে আমাদের অফিসে এগুলো ব্লক করা, মানে এটা হচ্ছে একমাত্র অফিসিয়াল বা আইটির কাছে কি বলে সংরক্ষিত, এই পারমিশনটা আমাদের কাছে নাই। তো আমরা কোনো সফটওয়্যার ইনস্টলও করতে পারি না, আনইনস্টলও করতে পারি না, করতেই অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন লাগে, মানে মালিকের পাওয়ার লাগে আর কি, বা পারমিশন লাগে। তো সেটা যেহেতু আমরা করতে পারি না, ওইখানে যেটা হয়, এই যে পুরো যে বললাম নেক্সট নেক্সট দেওয়ার পরে পুরো যে প্রসেসটা হয়, সফটওয়্যারটা যে এক্সট্রাক্ট হয় বা ভাঙে, তো অফিসে আমরা যেটা ইউজ করি ওই ভাঙা জিনিসটা আমরা ইউজ করি, মানে আমাদের কাছে যেহেতু ভাঙার পারমিশন নাই বা পুরো ইনস্টলের প্রসেসটার পারমিশন নাই, তো আমরা হচ্ছে ওই এটাকে এমুলেটিভ ভার্সন বলে একটা সফটওয়্যারের, বা মেবি ওয়ার্ডটা হয়তো ভুল হইতে পারে আমার, কিন্তু ওই ভার্সনটা আমরা ইউজ করি, সেটা ইসের মেনুজিওরও এবং জিও টার্মিনাল। সো আর এটা হচ্ছে আমি এখন যেটা ইনস্টল করতেছি, এটা হচ্ছে ইএক্সি ভার্সন বা সফটওয়্যারের অ্যাকচুয়াল, এই যে আমরা যে জিনিসগুলো দেখতেছি, এগুলো হচ্ছে হাজার হাজার ফাইল, শত শত ফাইল থাকে, যেগুলো হচ্ছে নির্দিষ্ট লোকেশনে এক্সট্রাক্ট হয়
এবং যখন আমরা সফটওয়্যারটা ইউজ করি তখন ওই লোকেশন থেকে ও হচ্ছে ওটাকে হচ্ছে কালেক্ট করে বা রান করে, দেন আমরা হচ্ছে কোনো একটা কাজ করতে পারি। তো এই যে ইনস্টল শেষ, অটোক্যাড ওপেন হচ্ছে। কেউ চাইলে এই ভিডিওটা দেখে ইনস্টল করতে পারবে, সেম আমি যে প্রসেসটা এখন ফলো করতেছি আর এই যে ভিডিওতে যা আছে একই জিনিস। ভিডিওটা হচ্ছে রাশিয়ান, ভাষার দিকে তাকানোর দরকার নাই, জাস্ট শুধু দেখে দেখে কাজ করলেই হবে। ওকে, ক্লোজ। ওকে, এখানে কিন্তু আমার মেনুজের কিছুই আসে নাই। তো ইনস্টল করার পরে প্রসেস হচ্ছে কমান্ড হচ্ছে মেনু মেনু আনলোড। ওকে ফাইন, নো প্রবলেম। এখানে একটা ছোট ট্রিক্স আছে যেটা আমি বেশ 10-15 বার ফেস করে বাঁশ খেয়ে তারপরে আহ, এটা রেকর্ড হচ্ছে, প্রয়োজনে আবার এটা দেখে নিও, অথবা ওই ভিডিওতে স্পষ্টভাবে আছে। ওকে, আমি হচ্ছে এই যে ACAD এটা ক্লিক করা থাকা অবস্থায় পরবর্তী স্টেপে যাব না। আমি জাস্ট এই যে কাস্টমে অথবা এটাতে ক্লিক করব, দেন ব্রাউজে যাব। ওকে, এটা হচ্ছে আহ, ছোট হচ্ছে অ্যাডভাইস বা ট্রিক্স, যেটা ওই ভিডিওতে আবার নাই। কারণ ভিডিওটা যে করছে সে তার মতো করে করছে। আর যখন যেমন একটা জিনিস হয় না যে অফিসিয়ালি কি বলে, একটা হচ্ছে গাইডলাইন, সেটা এক জিনিস। আর সেম জিনিসটা একজন ব্যবহারকারী ব্যবহার করে তার এক্সপিরিয়েন্সটা কিন্তু ডিফারেন্ট একটা জিনিস। তো গাইডলাইনটা একরকম, আর কেউ একজন বাস খেয়ে সেখান থেকে শিখছে, সেটা আলাদা জিনিস। তো যাই হোক, এরপরে আমি যাব হচ্ছে সি ড্রাইভ। সি ড্রাইভের পরে প্রোগ্রাম ফাইল 86, দেন এখানে এই যে মেনু জিও নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, এখান থেকে আমি যাব হচ্ছে মেনুতে, দেন এটাতে ক্লিক করব, দেন ওপেন। ওপেনের পরে আমি লোডে ক্লিক করব। এই যে আমার হচ্ছে চলে আসছে নাকি আসতেছে, ক্লিক চলে আসছে, কই আসে নাই, এইটা আসছে খালি। হুম, এখানে আসছে, কিন্তু এখানে আসাটা তো এনাফ না, একটা আসছে আর একটা কই। আমি আবার যাই, মেনু লোড, আনলোড রিমুভ করে দিলাম। ওকে, দেন ব্রাউজ, লোড, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, বুঝতেছি না। এবার আসছে, ওকে, এবার আসছে। এবার আমরা দেখতেছি যে এটা পুরো স্টেপ না, এটা কমপ্লিট হয় নাই, এটা ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়েছে। দেন আমি যাব হচ্ছে অপশনে, ওপি অপশন, দেন আমি যাব হচ্ছে ফাইল। এইখানে যে স্টেপ গুলো আছে, এই স্টেপের বাইরে কোনো জায়গাতে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এই অপশনে গিয়ে ফাইলে গিয়ে এইখানে যে জিনিসগুলো আছে সবই হচ্ছে মোটামুটি আমি বলতে পারি সেন্সিটিভ ইনফরমেশন বা সেন্সিটিভ জিনিস। এখান থেকে যদি কোনো কিছু একটা আমি ডিলিট করি বা কোনো কিছু একটা যদি আমি পাল্টাই দেই, কোনো একটা জিনিস আমার হচ্ছে মানে কাজ করবে না। সেটা এনিথিং, যে কোনো কিছু হতে পারে, সেটা কাজ করবে না অথবা অ্যাবনর্মাল বিহেভ করতে পারে। সেই ক্ষেত্রে স্পেসিফিক পারপাস ছাড়া এই ফাইলে গিয়ে কোনো কিছু ছেড়খানি করার দরকার নাই, মানে ঘোরাঘুরি করার দরকার নেই। দেন আমি যাবো ফাইলে, সাপোর্ট ফাইল সার্চ পাথ, দেন এনিওয়্যার, যে কোনো একটা জায়গাতে আমি ক্লিক করলাম, সাপোজ এটাতে ক্লিক করলাম বা এটাতে করলাম, ডাজেন্ট ম্যাটার, এটাতে ক্লিক করলাম, দেন অ্যাড। দেন হচ্ছে অ্যাড এর কারণে কি হলো, একটা নতুন একটা পাথ বা একটা লোকেশন দেওয়ার মতো জায়গা তৈরি হলো। দেন ব্রাউজ, দেন আমি আবার সেই কাঙ্ক্ষিত লোকেশনে যাব, ডেস্কটপে ক্লিক করলাম, দিস পিসি C86, then menu geo, then icon, then open. Again same repeat, add, same তৈরি হইলো, then browse। এখানে এই যে অলরেডি আমি ওই পাতে আসি দেখাচ্ছে এই যে আইকন, আমি কি করলাম, জাস্ট এক স্টেপ ব্যাক চলে গেলাম, দেন সাপোর্ট, দেন ওপেন। এই যে দুইটা জিনিস আমার জরুরি এখানে। আমি চাইলে এই যে আমার যে এই যে লিঙ্কটা, আমি চাইলে এই জিনিসটা টাইপ করেও দিতে পারতাম। ওকে ফাইন, দরকার নাই, আপাতত আমরা যে প্রসেস আছে ওইটাই ফলো করি। দেন দেন অ্যাপ্লাই, দেন ওকে। এইবার এই জিনিসগুলো এই যে প্রশ্নবোধক দেখাচ্ছে না, আমি যদি এখন এটাকে কেটে দেই, অটোক্যাডটা আবার নতুন করে ওপেন করি, তাহলে আশা করি আর প্রশ্নবোধক গুলো থাকবে না ওইখানে। প্রয়োজনীয় যে পিকচার আছে বা প্রয়োজনীয় যে আইকন গুলো আছে ওগুলো শো করবে।
ওকে, আমি যদি এখন ব্ল্যাঙ্ক ড্রয়িং এ যাই, এই যে প্রয়োজনীয় আইকনগুলো চলে আসছে। এখন এইখানে আসলে মেনুজির মধ্যে অনেক প্রোগ্রাম আছে, অনেক কাজবাজ আছে। আমরা আপাতত আজকে জাস্ট শুধু ডাটা প্রসেসটা দেখব। এটা হচ্ছে ডাটা ইনপুটের, এটা হচ্ছে এক্সপোর্টের। এক্সপোর্টের প্রসঙ্গে না আসি, আপাতত শুধু ইনপুট শিখি। দেন এটাতে ক্লিক করলাম। অ্যাগেইন আমি হচ্ছে হোমে জাস্ট অটোক্যাড ওপেন করলাম। দেন গেলাম হচ্ছে মেনু জিও। ওকে, দেন এই যে যেটা রেড সেটা না, উপরেরটা। ওকে, ক্লিক করার পরে ওপেন। ওপেন করার পরে আমার ফাইলটা কোথায় আছে সেটা খুঁজবো। ফাইলটা আছে আমার ডেস্কটপে। এবার ডেস্কটপে যাওয়ার পরে এখানে কি আছে, ফাইল টাইপ। মানে আমি শুধু এই ফাইল টাইপ ছাড়া অন্য কোনো ফাইল দেখতে পাচ্ছি না। দেন এখানে কি করব, ক্লিক করে এসডিআর দিব, মানে আমি এসডিআর খুঁজতেছি। দেন আমি কোনটা দিব, এইটা। সাপোজ ওপেন দিস এসডিআর ইজ নট ভ্যালিড, মানে এটা হচ্ছে এটার মধ্যে মানে করা আছে, এসডিআর কে হয়তো কাজ করা বা প্রপারলি নাই, এটা হয়তো বাস। ওকে, দেন সিলেক্ট করলাম এগেইন, ওপেন। ওকে, এবার আছে এই যে ইনফরমেশন চলে আসছে পিছনে। এইবার এটা হচ্ছে টেক্সট হাইট, এইগুলোর মধ্যেও কাস্টমাইজেশন আছে। ফর রাইট নাও আমি অ্যাজ ইট ইজ ছেড়ে দিলাম। টেক্সট হাইট, হাইটটা হবে 0.02 দিলাম আমি, মানে এই যে লেখাগুলো আসবে যে পয়েন্টের পাশে, এলিভেশন, তারপর কোড, তারপর হচ্ছে কি বলে সিরিয়াল নাম্বার, এটার টেক্সট হাইট কত, 0.02 দিলাম। সাধারণত মোস্ট অফ দ্য কেস আমরা যেটা ইউজ করি, অ্যাজ পার রিকোয়ারমেন্ট বড় হইতে পারে ছোট হইতে পারে। দেন ওকে দিলাম। এই যে এরকম আসছে, এরকম আসার কারণ হচ্ছে এই যে জোয়ার ভাই হচ্ছে কম্পিউটারে তার এই যে যেটা হচ্ছে এই যে ডিফল্ট যেটা। আচ্ছা ফাইন, সেম জিনিসটা আমি রিপিট করি কোন ফাইলে, আমাদের যে এটাতে আমরা যে ক্লাস 4 এর যে ফাইলটা তৈরি করছি। ক্যান্সেল করে দিলাম, এগুলো সব কেটে দিলাম। ওকে, আমি অ্যাগেইন এটাতে গেলাম, ওপেন, এসডিআর দিলাম। ডেস্কটপে আমি আসি অলরেডি, এসডিআর এটা সিলেক্ট করলাম, ওপেন, 0.02 দিলাম। ওকে দিলাম, এই যে চলে আসছে। পয়েন্টগুলো বড় বড় দেখাচ্ছে, আমি ছোট করবো, পিকিউআই, এন্টার। এখানে গেলাম, অ্যাবসোলিউট দিলাম, 0.02 দিলাম। টেক্সটের হাইট এটা একই হবে। ওকে, 0.1 দিলাম, কমাই দিলাম আরেকটু। এই যে আমার ডাটা প্রসেস হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে বিষয়। তো আহ, এটা আর হচ্ছে ওকে ফাইন, মেনুজিও তো ইনস্টল গেল এবং হচ্ছে ডাটা প্রসেস গেল। আরো হচ্ছে দুই একটা জিনিস মেনুজিওতে আমরা দেখবো, কিন্তু সেটা এখন না, প্রয়োজন নাই, সেটা পরে। যেমন হচ্ছে কোঅর্ডিনেট শো করার যে বিষয়টা, ওইদিন হাফিজ প্রশ্ন করছিল। ওকে, সেটা পরে দেখবো না, আজকে আজকে আপাতত এই পর্যন্তই থাক। ওকে, ক্লোজ করে দিই এটা। এটা নিচে না নামাইলে ক্লোজ অপশন আসবে না। ওকে ফাইন, আপাতত এ পর্যন্তই শেষ।